पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। बातों में तेरी है बदमाशियाँ, सब बेवजह की है तारी किया। आसमां पर ये बंदा जहाँ सा हुआ ना होगा अब तो यहाँ हमको कब आया मैं ভোরবেলা কনকনে অসহনীয় শীত যেন ছেকে ধরেছে। লেপ কাঁথা কম্বল সবকিছু মুড়ে নাক ডেকে ঘুমাচ্ছে একটি মেয়ে। এখন বাজে ভোর 5টা। হঠাৎই পাশে থাকা ফোনটি বেজে উঠলো। কে রে এই শীতের মধ্যে ভোর 5টার দিকে কল দিছে? সামনে পেলে একটা ঘুষি মেরে সব দাঁত ভেঙে দিতাম। আমার এত স্বাদের ঘুম ভেঙে দিল বদমাশ বেড়া। অবশ্য বেড়া না বেডি সেটা তো জানি না, যাই হোক সেটা আমার জানতেও হবে না। এসব মনে মনে ভাবতে ভাবতে রাগে ফ্যাচ ফ্যাচ করতে করতে কলটা পিক করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কে বলতেছেন? ভোর 5টার সময় কল দেওয়া কোনো ম্যানার্সের মধ্যে পড়ে নাকি? আশ্চর্য, আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নাই? ওয়ালাইকুম আসসালাম, আমি বিগি কোম্পানি থেকে বেগম বলছি। আর আপনাকে কে বলছে আমার কোনো কাজকর্ম নাই? কাজকর্ম আছে বলে আমি এই সকালবেলা এই শীতের মধ্যে কাজ করতে বসছি। আর শোনেন, আমি আপনার কাছে ম্যানার্স শেখার জন্য কল দিইনি, আমার যথেষ্ট ম্যানার্স আছে। আমাদের কোম্পানিতে আজকে আপনার জয়েনিং ডেট, সকাল 10টার সময় আপনার জয়েনিং টাইম, তাই কল করছিলাম। আর আপনি আমাকে কথা শোনাচ্ছেন? যাই হোক, সাবধানে কথা বলবেন। সরি মানে আসলে আমি ভাবছিলাম, আরে কিছু কিছু হাজারে পাবলিক থাকে না, যখন তখন কল দিয়ে ডিস্টার্ব করে, আমি এটাই ভাবছিলাম। প্লিজ কিছু মনে করবেন না। আর আজ 10টায় যায়নি, ইটস ওকে, বাট একটা কথা বলি, এরপর থেকে কল ধরার পর কলের ওপার থেকে মানুষটা কি বলতে চাচ্ছে সেটা শুনে তারপর রিপ্লাই করবেন। আর হ্যাঁ, আজকে সকাল 10টায় যায়নি। ও আচ্ছা, কিন্তু একটা হোয়াট? কলটা কেটে দিল। এবার আমি কি করব? কল ব্যাক করব? তাই করি। এই বলে তে বেগমকে কল ব্যাক করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ নম্বরটি এখন ওয়েটিংয়ে দেখাচ্ছে। ও হয়তো এখন অন্য কারোর সাথে কথা বলছে। দুরু, এবার আমি কি করব? এখন ভোর 5টা বাজে আর আমাকে 10টার সময় ঢাকা পৌঁছতে হবে। কিন্তু এখন তো আমি ঢাকায় নাই, আমি তো গ্রামের বাড়িতে বেড়াতে আসছি। এবার আমার চাকরির কি হবে? মাত্র 5 ঘন্টা আছে, যদিও লাচিমোলাল্লা গ্রাম থেকে 5 ঘন্টাই লাগে, কিন্তু যদি গাড়ি লেট হয় তখন? না নাতে একদম নেগেটিভ চিন্তা ভাবনা করিস না, কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা তো মাথায় আসতেছে না। তারপর তে তাড়াহুড়ো করে রেডি হতে শুরু করে দেয়। সবকিছু গোছগাছ করে নিতে তের আধা ঘন্টা লেগেই যায়। আর যেহেতু এটা গ্রাম, তাই গ্রামের এখান থেকে রেলওয়ে স্টেশন আধা ঘন্টার রাস্তা। বাড়ির সবাইকে সবটা বলে আধা ঘন্টার মধ্যে তে পৌঁছে যায় রেলওয়ে স্টেশনে। আর মাত্র 5 মিনিট বাকি আছে ট্রেন আসতে। তে দ্রুত ট্রেনের টিকিটটা কেটে ফেলে। আর টিকিটের দিকে তাকিয়ে ট্রেনের নাম শুনতে তো তের মাথায় বাজ পড়ে গেছে। কারিবোনারা ট্রেন? আমি তো জন্মে এই ধরনের ট্রেনের নাম শুনিনি। বুঝতে পারছি, আজকে একটা নিউ এক্সপিরিয়েন্স হতে চলেছে আমার। আসলে কোনোদিনই এত সকালে ট্রেন জার্নি করার দরকার হয়নি, তাই জন্য এই ট্রেনের নামও শোনা হয়নি। অ্যাকচুয়ালি এই ট্রেনটা আসে সকাল 6টার সময়। প্রচণ্ড শীত, চারিদিকে কিছুই ভালো করে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে। চারদিকে কুয়াশার চাদরে ঢাকা, সাথে 3টা ব্যাগ। এত ঠান্ডা হলে ভালো লাগে? হাত তো মনে হচ্ছে একদম ঠান্ডায় জমে যাচ্ছে। বুঝি না কাল সকালে বললে এমন কি হতো, তাও নয় আমি আরামে বিরামে আমি যেতে পারতাম। এখন এই কনকনের ঠান্ডার মধ্যে হাত পা জমে যাইতেছে, মনে হচ্ছে আমি এবার জমে যাব। এই অবস্থা, এখন আমাকে যেতে হবে। আনবিলিভেবল, জাস্ট আনবিলিভেবল। বুঝি না এসব মানুষজনের কি কোনো কাণ্ডজ্ঞান নাই? এর মাঝে তের ভাবনায় ছেদ ঘটিয়ে বিকট একটা আওয়াজ করে ট্রেন চলে আসলো। আল্লাহ, ফাইনালি ট্রেন আসছে। কনকনে শীতের সকাল হওয়ায় তেমন ভিড় নাই, হাতে গোনা কিছু সংখ্যক মানুষ ট্রেনে উঠলো।
তে ভেবেছিল স্টেশনে যেহেতু এত কম সংখ্যক লোকজন, ভেতরে হয়তো ভিড় হবে না, অনেক জায়গা ফাঁকা আছে। এটা ভেবে তে অনেকটাই খুশি হয়। কিন্তু যেই না তে ট্রেনে উঠলো, তের চোখ তো চড়ক গাছ। পুরো ট্রেন ভর্তি মানুষ। হোয়াট? এত মানুষ? প্ল্যাটফর্মে একটা মানুষ ছিল না, একটা মানুষ নামলো না। ওই 2-4 জন নামছে। আমি তো ভাবলাম হয়তো অনেক জায়গা ফাঁকা হবে, এখন তো দেখতেছি মানুষজন একদম কিচকিচ করতেছে। যদিও শীতের মধ্যে তো মানুষজন বেশি হলে সমস্যা হবে না তেমন। এই বলে তে ভিড়ের মধ্যে তার 3টা ব্যাগ নিয়ে কোনো রকমে হাঁসফাঁস করতে করতে টিকিট অনুযায়ী তার বগিতে এসে পৌঁছায়। বগিতে এসে পড়লো আরেক বিপদে। মানে কি একটা অবস্থা! টিকিটে পরিষ্কার করে লেখা আছে এটা আমার সিট, আর এই মহিলাটা আমার সিটে বসে আছে। আনবিলিভেবল! কোনো ডিসিপ্লিন নাই। এই যে হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাবো না, কি হয়েছে? আমাকে দেখে কি কালা বাবা মনে হয় যে আমি শুনতে পাবো না? আশ্চর্য তো। মানে আমি আপনাকে একটা নর্মাল কোশ্চেন করলাম আর আপনি আমাকে তেরা উত্তর দিতেছেন। ঠিক আছে, আপনি যেমন তেরা মানুষ, আমিও তেরাই উত্তর দিব। না মানে আপনি তো কানা আর কি, আপনি চোখে দেখতে পান না, তো ভাবলাম যে আপনি কালা ঠাসাও হতে পারেন, এই জন্য আর কি আপনাকে বললাম শুনতে পাচ্ছেন কিনা। যাই হোক, এখন আমি প্রমাণ পেলাম যে আপনি শুনতে পান। এই আপনাকে কে বলছে যে আমি হচ্ছে কানা, আমি দেখতে পাই না? আপনাকে কে বলছে? কাউকে বলতে হবে না, অ্যাকচুয়ালি আমি প্রমাণ পাইছি তো সেই জন্য, আমি আবার প্রমাণে বিশ্বাসী। যাই হোক, এটা আমার সিট আর আপনি আমার সিটে বসছেন। আচ্ছা, এখানে কোথায় লেখা আছে যে এটা আপনার সিট? এই সিটে কি আপনার নাম লেখা আছে? এখানে আমি সর্বপ্রথম বসছি, তাই এখানে আমি বসবো। বাট কোথায় লেখা আছে? মানে আমি টাকা দিয়ে টিকিট কাটছি টিকিট কাউন্টার থেকে, সেখানে আমার টিকিটে এই বগির এই সিটটাই লেখা ছিল, তো এটা আমারই তো সিট হলো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার টিকিট দেখান দেখি। আমি আপনাকে কেন দেখাইতে যাব? আমি বুঝলাম না, আমি আপনাকে কেন টিকিট দেখাতে যাব? আমি বলছি না এটা আমার সিট, আমার সিট থেকে আপনি ওঠেন, আমি এখানে বসবো। আমি এখান থেকে উঠবো মানে আমি এখান থেকে উঠবো না, আপনি যা পারেন করেন। ট্রেনের ভিতরে গোলমাল হচ্ছে দেখে ঠিক তখনই ট্রেন পরিদর্শক তে আর ওই মহিলার কাছে চলে আসে। এখানে কি হয়েছে? আপনারা দুইজনে এভাবে ঝগড়া করতেছেন কেন? এটা একটা ট্রেন, এটা ঝগড়া করার জায়গা না। একদমই তাই, আপনি একদম ঠিক কথা বলেছেন। এটা ট্রেন, এটা কোনো ঝগড়া করার জায়গা না। প্লিজ এই কথাটি মহিলাটাকে বোঝান। আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই সিটটা পেয়েছি, তো আমি এখানেই তো বসবো। অন্য একজন এসে যদি আমার সিটে বসে তাহলে তো আমি নিশ্চয়ই তাকে বলবো উঠে যেতে, কিন্তু এই মহিলা আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। এখন আপনি বলেন আমি কি করব? এই যে আপা, এটা একটা কথা হলো? এই সিটটা ওনার, আপনি কেন এখানে বসে আছেন? এটা ওনার সিট মানে আমি আগে এসে এখানে বসছি। আচ্ছা ঠিক আছে, ওনার টিকিটটা দেখাইতে বলেন তো, তারপর আমি উঠবো এখান থেকে। আচ্ছা তাহলে টিকিট দেখলেই আপনি এখান থেকে উঠবেন তো, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনি প্লিজ আপনার টিকিটটা দেখান। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। এই বলে তিনি ওর টিকিটটা বের করতে যায়। হোয়াট? আমার টিকিটটা কোথায়? আমি তো ব্যাগের নিচে নিয়ে রাখছিলাম আমার টিকিট। দেখছেন দেখছেন, ওনার কাছে কোনো টিকিট নাই, কোনো টিকিট নাই, বুঝছেন? আমাকে এখান থেকে তোলার ধান্দা। দেখছে যে ট্রেনে অনেক মানুষ, এখন কোথায় বসবে, তাই জন্য আসে আমার মতো একটা নিষ্পাপ মানুষকে ব্লেম করতেছে। তো সবকিছু পরিষ্কার, আমি এখান থেকে উঠছি না, এটা আমার সিট। আচ্ছা এটা আপনার সিট, তার প্রমাণ দেন তো আগে। আমার না হয় টিকিট হারিয়ে গেছে, আপনার টিকিটটা দেখান। তখনই ওই মহিলাটা একটা টিকিট দেখায়। টিকিট দেখে ট্রেন পরিদর্শক ওই সিটে ওই মহিলাটাকেই বসতে দেয় এবং তেকে ওখান থেকে চলে যেতে বলে এবং অন্য জায়গায় বসতে বলে, আর এখানে কোনো গন্ডগোল করতে নিষেধ করে। মানে আমি পরিষ্কার দেখছি আমার টিকিটে এই সিট লেখা ছিল, এই মহিলা কি করে হলো? আশ্চর্য। ঠিক তখনই তের চোখে পড়ে ওই মহিলার টিকিটটা। আল্লাহ, কি পরিমাণ বাটপার! এটা তো আমার টিকিট। এখানে যদি আমি কাউকে বলি যে এটা আমার টিকিট, তাও তো বিশ্বাস করবে না। মানে এখন পুরোটা রাস্তা আমাকে দাঁড়ায় দাঁড়ায় যেতে হবে নাকি? আল্লাহ রে, এরকম ছ্যাঁচড়া চোর মানুষ আমি জন্মে দেখিনি। দূর। তারপর তে ওখান থেকে দাঁত কিরমির করতে করতে চলে যায়, কারণ ওই মহিলাটার সাথে কথা বলার থেকে না বলাই ভালো। এই বলে তে ট্রেনের আরো সামনে যেতে থাকে। যদি সামনে কোনো একটা ফাঁকা সিট পায় তাহলে না হয় বসতে পারবে। তাছাড়া 3টা ভারী ভারী ব্যাগ নিয়ে 5টা ঘন্টা জার্নি করা জাস্ট ইম্পসিবল। সে হাঁটতে হাঁটতে সামনের বগিতে চলে যায়। ওখানে দেখতে পায় একটা লোক টান হয়ে একটা বড় সিটে শুয়ে আছে। এই যে ভাইয়া, শুনছেন? শুনেন না। হ্যালো ভাইয়া। আপু কি হয়েছে? না মানে অ্যাকচুয়ালি আপনি যদি একটু মানে আমাকে একটু সাইড দিয়ে যদি আপনি একটু শুতেন।
মানে অনেকটা জার্নি করতে হবে, বুঝতেই পারছেন। একটু একটু জায়গাতে আমি জাস্ট বসবো। ও তাই বলেন, আচ্ছা ঠিক আছে বসেন, এই যে এখানে বসেন। তারপর ওই লোকটা তেকে একটুখানি জায়গা দিল, দিয়ে আবার ঘুমিয়ে পড়লো। উফ, ফাইনালি যাই হোক একটা বসার তো জায়গা পাইছি। আমার বড় শিক্ষা হয়ে গেছে, আর জন্মে আমি এই ট্রেনে উঠবো না। উফ, জীবনটা একদম কয়লা, কি ছ্যাঁচড়া ছ্যাঁচড়া মানুষ, আল্লাহ। উফ, গলাটা একদম শুকাই গেছে। ওই মহিলাটার সাথে, বেয়াদব মহিলাটার সাথে ঝগড়া করতে যায়। এই বলে তে পানি খাইতে ধরলো, আর ঠিক তখনই তেকে কেউ একটা জোরে করে লাথি মারলো। এই ঠান্ডার মধ্যে তের পুরো গা পানিতে ভিজে গেল। মানে কি একটা অবস্থা, আল্লাহ। এই লোকটা আমাকে লাথি মারছে, এই ঠান্ডার মধ্যে গায়ে পানি পড়লো, আমার কি পরিমাণ ঠান্ডা লাগতেছে। এই বেটা শোনে, হ্যাঁ আপু 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 কি হয়েছে? না মানে আরেকটু জায়গা লাগবে। আরে আপু এই ঠান্ডার মধ্যে আপনি এইভাবে ভিজে গেলেন কিভাবে? আমাকে লাথি মাইরা ভিজাই দিয়ে এখন বলতেছেন আমি ভিজে গেলাম কিভাবে? ও সরি আপু, আসলে আমার না একটা অভ্যাস আছে, রাতের বেলা ঘুমানোর সময় আমি কিল ঘুষি লাথি টাত্তি মারি, ওই কারণেই মানে কেউ আমার কাছে আসে বসেনি আর কি। ও আগে তো বলতে পারতেন, তাহলে আমি পানি খাইতে যেতাম না। যাই হোক আমার এই জায়গাটা আপনি ধরে রাখবেন। যেভাবে ভিজে গেছে গাটা আমার, এক্ষুনি আমাকে ফ্রেশ হতে হবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। তার মধ্যে কি ঠান্ডা। এই বলে তে ওর ব্যাগপত্র নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর তে যেতে না যেতে ওই লোকটা আবার ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই তে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। হোয়াট? মানে আমি এখানে বসেছিলাম, এখানে আবার আরেকজন এসে বসছে, মানে আমার এই জায়গাটাও গেল। এখন আবার তুই ছুটতে থাকতে, আবার কোথায় জায়গা পাবি, কোথায় বসবি। এই বলে তে সামনের দিকে এগোতে থাকে। আর সামনের বগিতে গিয়ে তে দেখতে পায় বেশিরভাগ মানুষ ট্রেনে টান হয়ে পড়ে থেকে ঘুমাচ্ছে, কিন্তু এখানে কোনো জায়গা নেই বসার মতো। তাই জন্য তে এই বগিটা ছেড়ে সামনের বগিতে যেতে থাকে। সামনের বগিতেও মানুষ গিজগিজ করতেছে। তে আবারও সামনে হাঁটা ধরে। সামনের বগিতে গিয়ে তে দেখতে পায় বেশ কয়েকটা ফাঁকা সিট আছে। তাই জন্য তে কিছু না ভেবে সিটে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণের মাঝে এত জোরে জোরে গানের সাউন্ড, যা শুনে তের কানের তালা ফেটে যাওয়ার মতো অবস্থা। মানে এই বগিতে কিছু সিঙ্গাররা আর সাথে কিছু ব্যান্ডওয়ালারা আছে, যাদের আজকে একটা কম্পিটিশন আছে, তাই জন্য তারা সবাই মিলে এই বগিতে উঠে গান বাজাচ্ছে। আল্লাহ, এরা গান গাইতে পারে না নাকি ড্রাম বাজাইতে পারে না? এত জোরে জোরে কেউ বাজায়, আমার কানের তলা ফাটে গেল। এই ট্রেনটা পুরাই একটা পাগলা ট্রেন, আমি শিওর। এত জোরে ওরা গান গাইতেছিল আর ব্যান্ড বাজাইতেছিল, যার জন্য তে ওখানে আর স্টে করতে পারলো না। কানে হেডফোন ইউজ করেছিল, তাও কিচ্ছু হলো না। হেডফোন ভেদ করে আওয়াজ চলে আসছিল। তাই জন্য তে ওই বগিটা ছেড়ে সামনের দিকে আবারও হাঁটা ধরলো। মানে কি একটা অবস্থা, আমি 5 ঘন্টা কি এরকম হেঁটে হেঁটে চলে যাবো? বুঝি না, এরকম ট্রেনও পৃথিবীতে আছে? একটা জায়গায় শান্তি করে বসা যায় না? কোথাও তো মানুষ গিজগিজ করতেছে, কোথাও তো মানুষ নাক ডেকে ঘুমাচ্ছে, নাক ডাকার আওয়াজে সেখানে বসা দেয়। আর কোনো কোনো জায়গায় মানুষের লাত্তি খেতে হচ্ছে, কোনো কোনো জায়গায় এরকম এমন গান বাজাচ্ছে যে কানের তালা ফেটে যাচ্ছে। আল্লাহ জানে আজকে আমার আর কি কি এক্সপিরিয়েন্স হবে। তো এসব ভিড় করতে করতে তে সামনের দিকে এগোচ্ছিল। সামনেই তে দেখতে পায় একটা মহিলা বসে আছে। মহিলাটার পাশের সিট ফাঁকা। মহিলার পাশের সিট ফাঁকা হওয়া সত্ত্বেও একটা লোক মহিলাটার পাশে না বসে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে। হাউ স্ট্রেঞ্জ, আমি সিট পাচ্ছি না আর এই লোকটা বসা বাদ দিয়ে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছে। হ্যাঁ, তাতে আমার বাপের কি, চুপ করে গিয়ে বসে পড়তে, না হলে এই সিটটাও তোর যাবে। তারপর তে টুকটুক করে গিয়ে ওই মহিলাটার পাশের সিটে বসে পড়ে। তে জাস্ট আরাম করে সিটে হেলান দিয়ে বসছে। 2 মিনিটের মাথায় মহিলাটি বলল, এই যে আম্মু শোনো, তুমি তো আমার মেয়ের বয়সী, ওই যে ওই ব্যাগটা একটু নামাই দাও তো, বাতের ব্যথা, হাঁটুর ব্যথা, উঠতে পারি না, একটু নামাই দাও তো। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়ান এক্ষুনি নামাই দিচ্ছি। এই বলে তে মহিলাটির ব্যাগটা নামাই দিল। মহিলাটি একটা ওষুধ বের করে ওষুধটা কিছুটা হাতে নিয়ে আবার ব্যাগের ভিতরে ঢুকিয়ে তেকে বলল, মা এই ব্যাগটা আবার রেখে দাও। তারপর তে আবার দাঁড়িয়ে ব্যাগটা রেখে দেয়। ঠিক 15 সেকেন্ড পর মহিলাটি আবার বলে, মা শোনো না, আমার ওই ব্যাগটা একটু নামাই দিবে, ওই ব্যাগে না আমার মোবাইল ফোন আছে, আসলে আমার মেয়েকে একটা ফোন করা লাগবে, একটু নামাই দাও তো, কিছু মনে করো না কেমন। এই বলে তে ব্যাগটা নামাই দিয়ে আবার বসে পড়ে। মা আমার ফোন করা হয়ে গেছে, এই ব্যাগটা আবার একটু রেখে দাও। তারপর তে ব্যাগটা আবার রেখে দেয়। ঠিক 1 মিনিটের মাথায় মহিলাটি আবার থেকে ডেকে বসে, মা শোনো না, আমার ওই যে পশ্চিমে যে 5 নাম্বার ব্যাগটা আছে না, ওই ব্যাগটা একটু আমাকে দাও তো, আমার অনেক ক্ষুধা লাগছে, ব্যাগের মধ্যে কিছু খাবার আছে, একটু খাবো। এবার তে একটু বিরক্তি নিয়ে ব্যাগটা নামাই দেয়। তারপর মহিলাটি খাবারটা নেওয়া হলে তেকে আবার বলে এই ব্যাগটা রেখে দিতে। এবার তে বসেনি, তারাই আছে, কারণ তে জানে এবার এই ব্যাগটা রেখে দিতে হবে। তাই জন্য তে ব্যাগটা রেখে দেয়। তারপর তে আবার বসে পড়ে। তারপর ঠিক 1 মিনিটের মাথায় মহিলাটি আবার তেকে ডাকে। তে তো এবার বিরক্ত হয়ে যায়,
বিরক্ত হওয়ার সত্ত্বেও তে মহিলাটিকে হেল্প করে। কিন্তু 1 মিনিট পর পর মহিলাটির এরকম বিরক্ত তে সহ্য করতে না পেরে তে ওর 3টা ব্যাগ নিয়ে ওই জায়গা থেকে উঠে চলে যায়। না, এই ট্রেনটা আসলেই পাগল, এখানে যে থাকার মতো না। ওর থেকে ওই মহিলার কাছে বসে থাকার থেকে আমি হাঁটতে থাকি, তাও ভালো। 1 সেকেন্ড শান্তি মতো বসতে পারতেছি না। মা ওই ব্যাগটা নামিয়ে দাও, মা এই ব্যাগটা রেখে দাও, আমার ব্যাগে না এটা আছে, আমার ব্যাগে না ওটা আছে। আনবিলিভেবল। এই বলে তে আবারও সামনে হাঁটা ধরে, কিন্তু সামনের বগিটা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা। আশ্চর্য, এই বগিটা আবার ডেকোরেশন করা কেন? না মানে এখানে বিয়ে লাগছে নাকি? ট্রেনের মধ্যে বিয়ে হতেই পারে, এটা একটা পাগলা ট্রেন, এখানে সবকিছু হতে পারে। তারপরে তে ভিতরে ঢুকতে বুঝতে পারে এটা হলো স্পেশাল বগি। এই স্পেশাল বগিতেও মানুষ গিজগিজ করছে, শুধুমাত্র একটা সিটই খালি আছে। সেই সিটের পাশে একটা লোক কানে ইয়ারফোন দিয়ে চুপ করে বসে আছে, আর আরেকজন লোক গল্পের বই পড়ছে। কানে ইয়ারফোন গুঁজে চুপ করে বসে থাকা সেই লোকটার পাশে গিয়ে তে বসে পড়ে। এই লোকটা আর কেউ না, আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক। তে যেই না জাংকুকের পাশে গিয়ে বসে পড়ে, ঠিক তখনই সামনে যে লোকটা বই পড়ছিল সেই লোকটা উচ্চস্বরে হেসে ওঠে। লোকটার হাসি যেন থামতেই যাচ্ছে না। অনেক কষ্টে 5 মিনিট হাসা পর লোকটার হাসি থামলো। এসব দেখে তো তের চোখ একদম কোটর থেকে বাইরে বের হওয়ার উপক্রম। তে আবারও মনে মনে বলেই ফেলল, এই ট্রেনের মানুষগুলো আসলেই পাগল। তের ভাবনার ছেদ ঘটল সামনের লোকটির আবার উচ্চস্বরে হেসে ওঠা ওই লোকটির আওয়াজে। সাথে সাথে তে ওর ব্যাগ থেকে ইয়ারফোন বের করে কানে গুঁজে নিল। তারপরে তে আর জাংকুক দুজন অসহায়ের মতো ওই লোকটির দিকে তাকিয়ে আছে এবং চুপ করে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই একটা নিউ প্ল্যাটফর্মে এসে ট্রেনটা থামে, আর সেই প্ল্যাটফর্মেই নেমে যায় তেকুকের সামনে বসে গল্পের বই পড়ে গড়াগড়ি দিয়ে হাসা সেই ব্যক্তিটা। আর এইদিকে জাংকুক রাগে ফুলে ফেপে আছে, শুধু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে। জাংকুকের সাথেও সেম ঘটনাটাই ঘটছে, তের সাথে যে ঘটনাগুলো ঘটছে। আশ্চর্য, এই লোকটা বোবা নাকি? যাই হোক, যা হয় হোক, এখানে আমি আরামে শান্তিতে বসে আছি, এটাই অনেক। এর মাঝে জাংকুক জাস্ট 2-1 বার তের দিকে তাকাইছে, আর তে জানালার দিকে মুখ ঘুরিয়ে বসে আছে। তারপর দীর্ঘ 5 ঘন্টা জার্নির পর ট্রেনটা ঢাকায় গিয়ে থামে। ঢাকায় গিয়ে ট্রেনের অধিকাংশ যাত্রী নেমে পড়ে, সাথে তেকুকও নেমে পড়ে। ভিড়ের মধ্যে তে তার 3টা ভারী ভারী ব্যাগ নিয়ে কোনো মতে একটা গাড়ি টেকে গাড়িতে উঠে বসে। যদি ওখানে একটা মাত্র গাড়ি ছিল যেটাতে তে উঠে বসেছে, আর বাকিগুলো গাড়ি অন্যান্য প্যাসেঞ্জার বুক করে ফেলছে। হঠাৎই জাংকুক কোথা থেকে এসে যে গাড়িতে উঠেছিল সেখান থেকে তেকে নামিয়ে দিয়ে জাংকুক উঠে বসে পড়ে। আরে আরে আরে, আশ্চর্য তো, আপনি কি করতেছেন? আপনি আমার ব্যাগপত্র সব নামাই দিচ্ছেন, মানে আমি বুঝলাম না। জাংকুক তেকে কোনো অ্যান্সার না দিয়ে গাড়িওয়ালাকে বলে, গাড়ি স্টার্ট দেন। আশ্চর্য তো, আপনার সমস্যা কি? দেখেন আমার অনেক তাড়া আছে, আমার একটা অফিসে ইন্টারভিউ দিতে হবে। আর বলা নেই কোয়ানি, হঠাৎ করে একটা মেয়ে একটা গাড়ি বুক করেছে, সেখানে এসে উঠে বসতে আপনার লজ্জা করে না? জাংকুক তেকে কোনো রিপ্লাই না করে তের দিকে কিটমিট নজরে তাকিয়ে গাড়িওয়ালাকে দ্রুত গাড়ি স্টার্ট দিতে বলে। আর এইদিকে তে তো প্যাচাল পেরিয়ে যাচ্ছে, কিন্তু তাতে কার কি? জাংকুক তো ওইদিকে গাড়ি নিয়ে চলে গেছে। পুরাই উগান্ডার প্রেসিডেন্ট। মানে আমি বুঝলাম না, আমি একটা গাড়ি বুক করেছি, লোকটা সমস্যা কি? আজকে মনে হয় আমার চাকরিটাই হবে না। উগান্ডার প্রেসিডেন্টের মতো ব্যবহার, ঠাট্টা সাট্টা। আমি এতগুলো কথা বললাম, আমার একটা কথার অ্যান্সার ছিল না, বরঞ্চ আমার দিকে কিরমির করে তাকিয়েছিল, রাগ দেখাইতেছিল আমার উপর। আশ্চর্য, আমি এই লোকটা খাই না পড়ি যে আমার দিকে এরকম করে রাগ দেখাবে। আর একবার লোকটাকে সামনে পাই, আমি এই লোকটাকে আলু ভর্তায় যেভাবে মরিচ গুঁড়ো করে, আমি এই লোকটাকে ঠিক সেইভাবে গুঁড়ো করবো। উগান্ডার প্রেসিডেন্ট কোথাকার। তের মাথায় এখন এক রাশ চিন্তা, আজকে কি ও সময় মতো অফিসে পৌঁছাতে পারবে? ওর চাকরিটা কি আদৌ হবে? এসব ভাবতে ভাবতে তে অনেকটা খোঁজাখুঁজির পর আরেকটা গাড়ি পায়। সেই গাড়িটা নিয়ে তে রওনা দেয় বিগিট কোম্পানির উদ্দেশ্যে। তের বিগিট কোম্পানিতে পৌঁছাতে পৌঁছাতে আধা ঘন্টা লেট হয়ে যায়। অফিসের ভিতরে ঢুকতেই তে বগুমের সাথে ধাক্কা খায়। আসসালামু আলাইকুম, আই রিয়েলি সরি, অ্যাকচুয়ালি অনেক তাড়ায় ছিলাম তো, সেই জন্য আর কি। আপনি মিস তে, তাই না? মানে আপনি আধা ঘন্টা লেট। আমি আপনার জন্য এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, আপনি আধা ঘন্টা লেট করেছেন। আর বলেন না, আমি না ঢাকায় ছিলাম না, এই জন্য আসতে অনেকটা লেট হয়ে গেল। আমি লাচিমোলালায় গিয়েছিলাম, ওখান থেকে আসতে জানি না 5 ঘন্টা সময় লাগে, আর তার মধ্যে শীতের সকাল, গাড়ি পাচ্ছিলাম না। আই এম রিয়েলি সরি। আপনি গাড়ি পাইছেন কি পাননি সেটা তো আমার দেখার বিষয় না। আচ্ছা ঝামেলা তো, আমি যদি গাড়ি না পাই আমি কি করে আসবো বলেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার চাকরিটা, সেটা আমি
আমি জানি না, আপনি তো অলরেডি আধা ঘন্টা লেট করে ফেলছেন। আর স্যার তো লেট একদমই পছন্দ করেন না। আপনার আসার কথা ছিল 10টায়, আপনি চলে আসছেন 10:30টায়। আমি ঠিক বলতে পারছি না আপনার চাকরিটা থাকবে নাকি আপনার জয়েনিং ডেটেই আপনার এন্ডিং ডেট হয়ে যাবে। যাই হোক, সামনের কেবিনটা স্যারের কেবিন, আপনি স্যারের সাথে কথা বলেন। যদিও প্রথম দিনই আপনি লেট করছেন, আমার মনে হয় না আপনার চাকরিটা থাকবে। তাও স্যারের সাথে কথা বলে দেখেন স্যার কি বলে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো? আচ্ছা, আমাকে আর ধন্যবাদ জানাতে হবে না, আপনি তাড়াতাড়ি গিয়ে স্যারের সাথে কথা বলেন। হ্যাঁ, স্যারের সাথে আমি কথা বলতেছি, তারপর আপনার সাথে কথা আছে। যদি চাকরি না হয় তারপর আপনাকে ধরবো আমি। এই বলে বোবমকে একটা কথা বলতে না দিয়ে তে মারল এক দৌড়, এক ছুটে চলে গেল অফিসের সিইও এর কেবিনে। যাব বাবা, এই মেয়েটা কি বলে গেল? আমাকে ধরবে কেন? স্ট্রেঞ্জ। অন্যদিকে তে, স্যার মে আই কাম ইন? এখন কত বাজে? মানে স্যার 10:30 বাজে। 10:30টার সময় আমার কেবিনে এসে বলা হচ্ছে মে আই কাম ইন স্যার? আই এম রিয়েলি সরি স্যার, অ্যাকচুয়ালি আমি অনেকটা দূর থেকে ঢাকায় আসছি। তারপরে ট্রেন থেকে নামার পর একটা উগান্ডার প্রেসিডেন্টের সাথে দেখা হয়েছিল। ওই উগান্ডার প্রেসিডেন্ট আমার বুকিং করা গাড়িটা নিয়ে চলে আসছে স্যার, সেই জন্য আমার দেরি হয়ে গেছে। প্লিজ স্যার, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না স্যার, আমার এই চাকরিটা খুবই দরকার স্যার, প্লিজ স্যার। হোয়াট ডু ইউ মিন উগান্ডার প্রেসিডেন্ট? আপনি? হ্যাঁ আমি যদি না থাকতাম তাহলে তো জানতেও পারতাম না যে আমাকে তুমি উগান্ডার প্রেসিডেন্ট বানাই দিছো। মিস তে, মানে স্যার আপনি আমার নামও জানেন, মানে আপনি আমাকে চেনেন না? মানে সরি স্যার, আমি আপনাকে কেন বলতে যাবো না, আমি সত্যি বলতে চাইনি আপনাকে। মানে থাক, আর বলতে হবে না। আজকে তোমার এই অফিসের ফার্স্ট দিন, তাই জন্য তোমাকে কিছু বললাম না। এরপর থেকে যদি লেট হয় তাহলে আমি তোমাকে এই অফিস থেকে বের করে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। না, কোনো দিন লেট হবে না, বিশ্বাস করেন। প্রত্যেকদিন একদম জাস্ট টাইমে আসবো। আমার চাকরিটা থাকছে তো স্যার? হ্যাঁ থাকছে, চাকরি থাকছে, কিন্তু যেহেতু তুমি লেট করে আসছো সেজন্য তোমার একটা পানিশমেন্টও আছে। স্যার আমার পানিশমেন্ট? মানে স্যার আপনি তো সবটাই জানেন। আমি জানি বলে কি এই অফিসের রুলটা চেঞ্জ হয়ে যাবে? মানে স্যার কোনো কিছু না, এখন থেকে মিস্তে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করবে। আর 10 মিনিট পর একটা মিটিং আছে 5 স্টার হোটেলে, তো রেডি হও আর আমার সাথে চলো মিটিংয়ে। রাস্তায় যেতে যেতে সবটা তোমাকে ক্লিয়ার করে দিব। এখনই? হ্যাঁ এখনই। ওকে স্যার। তারপরে তে জাঙ্কুকের সাথে সে মিটিংটা অ্যাটেন্ড করতে চলে যায়। রাস্তায় জাঙ্কুক তেকে সবটা বুঝিয়ে দিয়েছে, আর এর মধ্যেই ক্লায়েন্টরা চলে আসছে। জাঙ্কুক তেকে যেভাবে বুঝিয়ে দিয়েছে তে সেইভাবে সবটা এক্সপ্লেন করতেছে। তখনই জাঙ্কুকের চোখে পড়ে ক্লায়েন্ট মিস্টার কাই তের দিকে খুবই বাজে নজরে তাকায় আছে। এটা দেখে জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আসে। জাঙ্কুক সাথে সাথে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে টেবিলের উপর জোরে একটা ঘুষি মেরে কাইকে উড়াধুরা পিটাতে থাকে। তারপরে জাঙ্কুক তের হাত ধরে টানতে টানতে তেকে নিয়ে চলে আসে। স্যার কি করতেছেন? মানে আমি তো পুরোটা এক্সপ্লেন করতে পারলাম না। আর মানে ওনাকে মিস্টার কাইকে আপনি এভাবে পিটালেন? চুপ! ওর নাকি গলায় পেঁচায় রাখার জন্য? কাই ঠিকভাবে ওর না জড়াওনি কেন? এদের শরীর দেখাতে খুব ভালো লাগে তাই না? খুবই ভালো লাগে। ওই কাই যখন তোমার দিকে বাজে নজরে তাকাইছিল তখন খুব ভালো লাগতেছিল তোমার, তাই না? জাঙ্কুকের এসব কথা শুনে তে আর কোনো কথাই বলল না। জাঙ্কুক তেকে টানতে টানতে গাড়ির ভিতরে এনে বসিয়ে দেয়। তারপর জাঙ্কুক তার রাগটাকে কন্ট্রোল করে তেকে এসে জিজ্ঞেস করে, তে? জি স্যার। তোমার বাসা কোথায়? না মানে স্যার আমি এখন এখানে কোনো বাসা নেইনি। মানে এত রাতে তুমি কোথায় থাকবে? এত রাতে একটা মেয়ে, তুমি এখন বাড়ি খুঁজতে যাবে? না না স্যার, এখানে আমার ফুপির বাসা। আমি আমার ফুপির বাসাটাই আজকে রাতে থেকে যাব। আচ্ছা স্যার, আমরা কি আবার অফিসে যাব? রাত 11টার সময় তুমি অফিসে গিয়ে কি করবে? না মানে স্যার আপনি গাড়িটা তুললেন তাই। তো তোমার কি মনে হয় রাত 11টার সময় আমি তোমাকে বাইরে ছেড়ে দেবো? তুমি তোমার যেখানে খুশি তুমি চলে যাও, আমার কোনো রেসপন্সিবিলিটি নাই। এখন আর একটা কথা বলবে না, চুপ করে বসে থাকবে, একটু শব্দ যেন না বের হয়। কিন্তু স্যার চুপ! আমার ফুপির বাড়ি কোথায় সেটা তো আপনি জানেন না। চুপ! আমি কি একটা কথা বলতে বলছি? তুমি চুপ করে জাস্ট বসে থাকো, একটা কথা বলবে না। আমার প্রচুর রাগ উঠতেছে। ধুরু, আসলে উগান্ডার প্রেসিডেন্ট এমন ভাবে আমাকে চুপ করতে বলতেছে যেন আমার ফুপির বাড়ি চেনে, আমার ফুপির বাড়িতে গিয়ে আমাকে দিয়ে আসবে। ওয়েট, ফুপির বাড়ি তো স্যার চেনে না, তাহলে স্যার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? স্যার আমাকে কোথাও নিয়ে কি বেঁচে দেবে না তো? হোয়াট? গাড়ি থামান স্যার, গাড়ি থামান। তে কি হলো তোমার? গাড়ি থামাতে বললে? আরে আসছো তো, তুমি গাড়ি থেকে বের হচ্ছ কেন?
এক লাফে গাড়ি থেকে বের হয়। তেকে গাড়ি থেকে বের হতে দেখে জাঙ্কুকও গাড়ি থেকে বের হয়ে তের কাছে চলে আসে। স্যার, আপনি একদম আমার কাছে আসবেন না। আপনি তো আপনার ফুপির বাড়ি চিনেন না, তাহলে আপনি আমাকে এত রাতে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনি আমাকে বেঁচে দেবেন তাই না? আমি আপনার সাথে কোথাও যাব না। তে উল্টাপাল্টা কথা বলো না, গাড়িতে গিয়ে বসো। মানে আমি জানি যেখানে আপনি আমাকে বেঁচে দিবেন, তাহলে আমি কেন গাড়িতে উঠে বসতে যাব? তে আমি আবারও তোমাকে বলতেছি, উল্টাপাল্টা কথা বলো না, চুপ করে গাড়িতে গিয়ে বসো। কি আপনি আমাকে থ্রেট দিতেছেন? আমি আপনার গাড়িতে বসবো না, যেখানে আমি জানি আপনি আমাকে বেঁচে দেবেন। আমি কেন গাড়িতে বসতে যাব? এবার জাঙ্কুকের প্রচুর রাগ উঠে গেছে। জাঙ্কুক কি করলো? তেকে এক টানে জাঙ্কুকের গাড়ির ভিতরে তেকে বসিয়ে দিল। তারপর তে দুই হাতটা পিছনে নিয়ে গিয়ে বেঁধে দিল, আর মুখে একটা কষ্টেপ লাগিয়ে পা দুটাও শক্ত করে বেঁধে দিল। আর এইদিকে তে ছাড়া পাওয়ার জন্যে খাঁচায় বন্ধ পাখির মতো ছটপট ছটপট করছে। আর জাঙ্কুক মিটিমিটি হাসতে হাসতে তেকে নিয়ে তার বাসায় চলে আসে। তেরে, তোর স্বপ্ন আর কোনোদিন পূর্ণ হবে না। এই উগান্ডার প্রেসিডেন্ট তোকে আজকে বিক্রি করে দেবে, তারপর সেই টাকা দিয়ে এই উগান্ডার প্রেসিডেন্ট পার্টি করবে, ফটি ফটিয়া। তোর কত স্বপ্ন ছিল তুই বিটিএস এর কনসার্টে যাবি, বিটিএস এর সাথে গান গাবি, বিটিএস এর সাথে নাচবি, বিটিএস এর সাথে সেলফি তুলবি, বিটিএস জাঙ্কুককে বিয়ে করবি। তোর স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। এর ভাবনার মতো জাঙ্কুক তার বাড়ির সামনে এসে গাড়িটাকে জোরে করে একটা ব্রেক করে। আর তে ওর দুইটা চোখ ফুটবলের মতো বড় বড় করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। চোখ নামাও, ফাজিল মেয়ে একটা, আমার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে। সাথে সাথে তে অসহায় দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। এটা দেখে জাঙ্কুক তের হাত পা এবং মুখ থেকে টেপ খুলে দেয়। সাথে সাথে তে আই মেয়ে, এরকম করে কান্না করতেছো কেন? আপনি প্লিজ আমাকে বেঁচে দিবেন না? আমার একটা স্বপ্ন পূরণ হয়নি। আমি একটা ছোট্ট মাসুম একটা মেয়ে, আমার কত ইচ্ছা আমি বিটিএস এর কনসার্ট দেখতে যাবো সাউথ কোরিয়াতে। আমার এখন পর্যন্ত একটা স্বপ্ন পূরণ হয়নি। আপনি প্লিজ আমাকে বেঁচে দিবেন না? আমাকে বেঁচে দিলে ওরা আমাকে মেরে ফেলবে, আমার একটা স্বপ্ন পূরণ হবে না। আচ্ছা মেয়েকে আমার গলায় ঝুলাইছো তো আল্লাহ। জাস্ট চুপ করে থাকো, নাহলে একটা থাপ্পড়ে তোমার 32 বাটি দাঁত আমি ফেলে দেবো। ফাজিল মেয়ে একটা। তখনই তে মনে মনে ভাবতে থাকে, সেই মিটিংয়ে দেখা মোটা সোটা জোয়ান সেই কাইসার। জাঙ্কুক স্যার বললো বেচারা একটু লুচ্চা আছে, সেটা ব্যাপার না। বেচারাটা কত শখ করে মুখে একটা সোনার দাঁত লাগাইছিল। জাঙ্কুক স্যারের এক খুশি খায় আমার সামনে বেচারার ওই সোনার দাঁতটা 2 হাত দূরে ছিটকে গিয়ে পড়ে গেল। স্যার যদি আমার এই নরম নরম গালে একটা থাপ্পড় মারে, আমার 32টা দাঁতই পড়ে যাবে, তারপর আমি ফোকলা হয়ে যাবো। এবার আমি কি করবো? ভেতরে যদি যাই স্যার আমাকে বিক্রি করে দেবে, আর যদি এখানে দাঁড়িয়ে থাকি স্যার আমাকে থাপ্পড় মেরে আমার দাঁতগুলো ফেলে দিবে। তাহলে এখন আমার কি করা উচিত? আমি বুঝতে পারছি আমার এখন কি করা উচিত। আমার উচিত এখন এখান থেকে এক ছুটে পালাই যাওয়া। এই বলে তে মারলো একটা দৌড়। আর এই দিকে জাঙ্কুক তেকে এইভাবে দৌড়াতে দেখে জাঙ্কুকও তের পিছনে দৌড় মারে, এবং কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক তেকে পেয়েও যায়। আমি এত রাতে তুমি দৌড়ে কোথায় যাচ্ছিলে? কোনো কিছু চেনো তুমি? এদিকে কোনো বিপদ হলে কি করতে? আমার জীবনে সবচেয়ে বড় বিপদ তো আপনি। আর কোন বিপদ আসবে? আপনি আমাকে ছাড়ুন, আমি এখন এখান থেকে পালাবো, না হলে আপনি আমাকে বেঁচে দেবেন। এই বলে তে জাঙ্কুকের হাত থেকে নিজের হাতকে ছাড়ানোর জন্য মোচড়াতে থাকে। আর জাঙ্কুক তের এই ধরনের কথা শুনে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তেকে এক টানে পাজা করে তুলে নেয়। আর তে তো জাঙ্কুকের কোল থেকে নামার জন্য আছড়া আছড়ি করতে আসে। তে যত বেশি ছটপট করছে জাঙ্কুক তত বেশি টাইটলি তেকে চেপে ধরছে। আর জাঙ্কুকের শক্তপোক্ত হাত দিয়ে চেপে ধরায় তের তো হাওয়া শেষ। অবশেষে জাঙ্কুক তেকে পাজা করে করে জাঙ্কুকটা বাড়ির ভেতরে ঢুকে পড়ে, আর একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে তেকে ঠাস করে বিছানা ফেলে দেয়। ও মা গো, আমার মাঝেটা গেল। এত জোরে আপনাকে ফেলে দিতে কে বলছে? উগান্ডার প্রেসিডেন্ট কথাকার। চুপ। যাই হোক, ওইদিকে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর বাড়ি থেকে ভুলে পালানোর চেষ্টা করো না, কারণ এই রুম থেকে তুমি কোনোভাবেই পালাতে পারবে না। আপনি সত্যি আমাকে বেঁচে দেবেন তাই না স্যার? তোমাকে তো বেঁচেই দেবো। এমনিতেও আজকে তোমার জন্য আমার অনেক লস হয়েছে। স্যার আমার জন্য আপনার কী লস হলো? আমি তো কিছুই বললাম না স্যার। তুমি কোনো কিছু না করেও অনেক কিছু করে ফেলছো। আজকে শুধুমাত্র তোমার জন্য মিস্টার কায়ের সাথে ডিলটা ফাইনাল হলো না। কিন্তু স্যার এতে আমার দোষ কি? আমি তো ঠিকভাবে প্রেজেন্টেশনটা দিচ্ছিলাম। আমার পার্সোনাল কোনো কিছুর উপর কেউ নজর দিলে আমি তার সাথে কোনো দিনই কোনো ডিল করি না। পার্সোনাল? স্যার আপনি আমাকে কি মিন করতে চাইতেছেন?
কেন, তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েছো এটা ভুলে গেছো? ও ও হ্যাঁ, এবার তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, না হলে তোমাকে সত্যি আমি বেঁচে দেবো। মানে স্যার? তারপরে জাঙ্কু দুষ্টু দুষ্টু এক্সপ্রেশন দিয়ে তেকে বলে, তোমাকে 10 কোটিতে বিক্রি করলে আমার কিন্তু অনেক লাভ হবে মিস তে। স্যার প্লিজ আপনি আমাকে বিক্রি করবেন না স্যার। তাহলে যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। তের কান্না শুনে জাঙ্কুক তো কোনো মতে নিজের হাসিটা চেপে রাখছে। তারপর হঠাৎই জাঙ্কুক তের অনেকটা কাছে চলে যায়। স্যার কি করতেছেন আপনি স্যার? নাইস বডি স্মেল। তোমাকে 10 কোটি না 100 কোটির বিনিময়ে বিক্রি করব। তারপর সেই টাকা দিয়ে আমি বিটিএস কনসার্ট দেখতে যাব। এত বড় অবিচার, আপনি কিনা আমাকে বেচার টাকা দিয়ে বিটিএস কনসার্ট দেখতে যাবেন? তাই যাব। তুমি যদি এখনই ফ্রেশ হয়ে নিচে ডিনার না করতে আসো, এখনই আমি জাস্ট একটা কল করবো ক্লায়েন্টকে, ক্লায়েন্ট রেডি আছে, তোমাকে এসে নিয়ে যাবে, তার বিনিময়ে আমাকে 100 কোটি টাকা দিয়ে তোমাকে নিয়ে চলে যাবে। তারপর সেই টাকা দিয়ে আমি বিটিএস কনসার্ট দেখতে চলে যাব। যাচ্ছি। তে অসহায়ের মতো ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে, আর জাঙ্কুক ঠোঁট টিপে টিপে হাসতেছিল। তারপরে জাঙ্কুক তের রুমের দরজা বাহির থেকে লক করে নিজের রুমে গিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এভাবেই চলতে থাকে তেকুকের দিন। জাঙ্কুক প্রতিনিয়ত তেকে ব্ল্যাকমেল করতো যে ওকে বেঁচে দেবে এই কথাটা বলে, আর তেও ভয় পেয়ে জাঙ্কুকের সবগুলো কথা মেনে চলতো। ইভেন অফিসে গিয়ে তেকে প্রচুর খাটিয়ে নিত জাঙ্কুকের প্রত্যেকটা কাজই তেকে করতে হতো। আর তের কথাবার্তা শুনে, তের কার্যক্রম দেখে জাঙ্কুক তের আড়ালে গিয়ে হাসতে হাসতে গড়াগড়ি খেত। তাহলে এবার তো তোমাদের সবার মনে একই প্রশ্ন, তাই না, যে জাঙ্কুক কেন তের সাথে এমন বিহেভ করে? তো চলো সবটা খুলে বলি। তে ওই যে উগান্ডার প্রেসিডেন্ট আবার ডাক দিল। জি স্যার বলেন। আমি আপনার জন্য কি করতে পারি? তেমন কিছু না, রান্না করতে হবে, বিরিয়ানি রান্না করতে হবে, চিকেন রান্না করতে হবে, চিকেন তন্দুরি রান্না করতে হবে, মাটন রান্না করতে হবে, চাটনি রান্না করতে হবে, সেমাই রান্না করতে হবে, পায়েস রান্না করতে হবে, বুঝেছো? 5 ঘন্টার মধ্যে রান্না করে ফেলো। মামা বাড়ির আবদার? তুই কোন উগান্ডার প্রেসিডেন্ট, রান্না করতে কত ঠেলা তুই বুঝবি? খট্টাস একটা। স্যার আচ্ছা সব রান্না করে দেবো। একটু আগে আমাকে দিয়ে 10 রকমের পদ রান্না করাই নিল, এখন আবার 10টা পদ হাতে ধরিয়ে দিছে। 100 জনের খাবারে নিজেই গিলবে, রাক্ষস কোথাকার। এইসব বিড়বিড় করতে করতে তে চলে যায় রান্নাঘরে রান্না করতে। আর এদিকে জাঙ্কুক মনে মনে ভাবছে, তে আজকে তুমি যে কি পরিমাণ ঝটকা খাবে, আমি তো সেটাই ভাবতেছি। মানে ইতিহাসে এটাই মনে হয় সর্বপ্রথম ঘটলো, বিয়ের কোণে নিজের বিয়েতে নিজেই রান্না করতেছে। সো ইন্টারেস্টিং। তার মানে আজকে তের বিয়ে, তার মানে জাঙ্কুক আজকে তেকে বিয়ে করতে যাচ্ছে। তো যাই হোক, বেশ কিছুক্ষণের মধ্যেই দরজার কলিং বেল বাজে। ধুর বাবা, এমনিতে রান্না করতে করতে বাঁচতেছি না, এখন দরজা খোলার মতো কেউ নেই, বাজাই যাইতেছে, কলিং বেল বাজাই যাইতেছে। এইসব চিল্লাইতে চিল্লাইতে তে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে দেওয়ার পর তের মনে হচ্ছিল কানা হয়ে গেছে, চারদিকে অন্ধকার দেখতেছিল। আম্মু, তোমরা আসছো, তোমরা আমাকে এখান থেকে নিয়ে যেতে আসছো? আল্লাহ, উগান্ডার প্রেসিডেন্টকে আমি খারাপ ভাবছিলাম, অতটা খারাপ। আমার আম্মু আমার ফুপিকে ডাকছে, এবার আমাকে নিয়ে যাবে। এই জন্যই মনে হয় এতগুলো রান্না করাই দিচ্ছে আমাকে দিয়ে। কত ভালো মানুষটা, আর আমি কি না কি ভাবছি। আম্মু তুমি কেমন আছো? আম্মু কতদিন পর তোমাকে দেখতেছি। আর ফুপি তুমি আসতো? আচ্ছা ফুপা কই? আসছে রে মা, তোর ফুপা বাইরে গাড়ি পার্ক করছে, আসছে। আল্লাহ রে, কত বড় হয়ে গেছিস তুই, অনেক সুন্দর হয়েছিস তুই। এর মাঝেই উপর থেকে জাঙ্কুক নিচে নেমে চলে আসে। আরে আম্মু, মামি তোমরা চলে আসছো? হোয়াট? এই উগান্ডার প্রেসিডেন্টটা আম্মুকে মামি আর ফুপিকে আম্মু ডাকতেছে কেন? এটা কি ফুপির ছেলে? এইসব ভাবতে ভাবতে তে জাঙ্কুকের দিকে চোখ কুচে নিয়ে তাকিয়ে আছে। এই তে, এভাবে তাকায় আছো কেন? ঠিক করে তাকাও। ফুপি, এই উগান্ডার প্রেসিডেন্টটা তোমার ছেলে? ঠিক তখনই আরেম ঘরের ভিতরে ঢুকছিল, আর তের মুখে জাঙ্কুককে উগান্ডার প্রেসিডেন্ট সম্বোধন করায় জাঙ্কুকের বাবা মানে আরেম উচ্চস্বরে হেসে ওঠেন। উগান্ডার প্রেসিডেন্ট, ভালো একটা নাম দিয়েছিস তো তেমা। বাবা, ওটা তোমার ছেলে? হ্যাঁ রে মা, এই উগান্ডার প্রেসিডেন্টটাই আমার ছেলে। কি রে তেমা,
তুই জানতি না জাঙ্কুক আমাদের ছেলে? না মানে পুপি আসলে কি করে সয়াবিন তেলের এই মাইয়া চিনবে কি করে? সারাদিন তো বিটিএস বিটিএস করে লাভ পারে। যাই হোক, আরে ভাইয়া আমার সয়াবিন তেলটা কোথায় গেল? তুমি তো চলে আসলে, কিন্তু আমার সয়াবিন তেলের ফাঁকা কন্টিনিউয়ার ও কোথায় রয়ে গেল? আরে অর্জুন আর বলিস না, আমি সবিনকে বললাম আসতে, ও বলে কি জানিস, যে মেয়ের শ্বশুর বাড়িতে খালি হাতে যাওয়া যাবে না। একটা কথা বলতো, ওরে আমার সয়াবিন তেলটা না, মাথায় বুদ্ধি আছে। আমি ফাঁকা কন্টিনিউয়ার ভাবতাম, ফাঁকা কন্টিনিউয়ার না, কন্টিনিউয়ারে তেল যথেষ্ট পরিমাণে আছে। আম্মু তুমি এগুলো কি বলতেছো? মেয়ের শ্বশুর বাড়ি মানে? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারতেছি না আম্মু। ওরে আল্লাহ রে, জাঙ্কুক কে কি রে? তুই বলস নাই, তুই কিচ্ছু বলস নাই তে রে? আমাকে বলবে মানে আম্মু? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না পুপি, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। বাবা প্লিজ আমাকে একটু বলো কি হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। এই উগান্ডা প্রেসিডেন্টের বাড়িকে আমার শ্বশুর বাড়ি বলা হচ্ছে কেন? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারতেছি না। এই সয়াবিন তেলের মাইয়া তখন থেকে কি উগান্ডার প্রেসিডেন্ট করে যাইতেছস? আমার 5টা না 10টা না একটা মাত্র জামাই, আমার জামাই রে তুই কিসের উগান্ডা প্রেসিডেন্ট বলতেছস? সয়াবিন তেলের মাইয়া। ইয়ঞ্জুন, আমার বৌমাকে একদম বকবি না, তুই চুপ করে থাক। আসলে তেমা হয়েছে কি শোন, আজকে এই উগান্ডার প্রেসিডেন্ট মানে আমার ছেলের সাথে তোর বিয়ে। কি আর কি, তে জ্ঞান হারাইছে আর জাঙ্কুক নিয়ে গিয়ে তেকে বিছানায় শুয়াই দিছে। তারপর ডাক্তার এসে চেক আপ করে বলে প্রচুর পরিমাণে শক পাওয়ার কারণে তের এই অবস্থা। তারপর ডাক্তার একটা ইঞ্জেকশন পুশ করে দিল, 1 ঘন্টার মধ্যে নাকি জ্ঞান ফিরে আসবে। ততক্ষণে চলো সবটা তোমাদের বলা যাক। জিন আর আরামের ছোট ছেলে জাঙ্কুক আর বড় মেয়ে জিমিন। ছোটবেলা থেকেই জাঙ্কুক তেকে পছন্দ করত, কিন্তু তে ছিল অনেকটাই ছোট, এসব বোঝার মতো ক্ষমতা তের ছিল না। জাঙ্কুক যতই বড় হয় আস্তে আস্তে জাঙ্কুক বুঝতে পারে সে তেকে ভালোবেসে ফেলছে। তাই জন্য জাঙ্কুক নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিদেশে পড়ালেখা করতে চলে যায়। আর এদিকে তেরও জাঙ্কুকের কথা তেমন মনে নেই, অনেকটাই ছোট ছিল কিনা। আর তে হলো ইয়ঞ্জন আর সবিনের একমাত্র মেয়ে। আরএম আর ইয়ঞ্জন 2 ভাই বোন এবং তাদের মা বাবা অনেক আগে গত হয়ে গেছেন। জাঙ্কুককে বিদেশে পাঠানোর জন্য 2 পরিবারকে আলাদা হতে হয়। আরএম জিন জাঙ্কুককে নিয়ে বিদেশে চলে যায়। এর মধ্যে জিমিনেরও বিয়ে হয়ে গেছে। জিমিনের বিয়ে হয়েছে সুগার সাথে। বর্তমানে জিমিন আর সুগার একটা ফুটফুটে ছোট্ট মেয়ে আছে যার নাম ইয়নমিন। আর জাঙ্কুকের 1 বছর হলো দেশে ফেরা। আর এই 1 বছরের মধ্যে জাঙ্কুক ওর কোম্পানি বিগহেড কোম্পানিকে টপ পজিশনে স্থানান্তর করতে সক্ষম হয়েছে। জাঙ্কুক কোনোভাবে খবর পায় তে পড়াশোনা কমপ্লিট করে এখন চাকরির জন্য খোঁজ চালাচ্ছে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না। তাই জন্য জাঙ্কুক কোনোভাবে তের কাছে ওর কোম্পানির খবরটা পাঠায়। আর জাঙ্কুকের কোম্পানি মানে বিগহেড কোম্পানির খবরটা পেতে তে অনলাইনে অ্যাপ্লিকেশন করে। আর জাঙ্কুক যেই না তের অ্যাপ্লিকেশনটা পেয়ে যায়, তেকে সিলেক্ট করে নেয়। তারপরে জাঙ্কুক লাচিমোলালা গ্রামে গিয়ে তারপর তের কাছে খবর পাঠায় যে আজ সকাল 10টায় জয়েনিং। তারপর তের জয়েনিং খবরটা পাওয়ার পর তে কী করলো আমরা সবটাই জানি, কিন্তু একটা জিনিস জানি না। তে যখন থেকে ট্রেনে উঠেছে জাঙ্কুক তখন থেকেই তেকে ফলো করছিল। যেই ছেলে কোনোদিন প্রাইভেট কার ছাড়া কোথাও যায়নি, সেই ছেলে ভিড়ের মধ্যে ঠাসাঠাসি করে ট্রেনে উঠেছে শুধুমাত্র তের জন্য এবং পুরোটা রাস্তা তেকে ফলো করে গেছে। তারপর ট্রেনে কী কী ঘটনা ঘটেছে আমরা সবাই সেটা জানি। এসবের কারণে জাঙ্কুকের মুড একেবারেই অফ ছিল। আর তে জাঙ্কুককে এসব ফেস করাইছে, তাই জন্যে জাঙ্কুক তেকে শাস্তি দেওয়ার জন্য এতদিন ধরে জাঙ্কুক তেকে ওর পরিচয়টা দেয়নি। এমনকি ওদের যে বিয়ে সেই খবরটা তেকে দেয়নি। আজ 15 দিন পর তে জানতে পারলো যে জাঙ্কুক তের ফুফাতো ভাই। তাই জন্যই তো তে এসব সহ্য না করতে পেরে জ্ঞান হারিয়ে ফেলছে। তো যাই হোক, আমাদের সবটা জানা হয়ে গেল। ওদিকে আমাদের তেরও জ্ঞান ফিরে আসছে, কারণ আধা ঘন্টা হয়ে গেছে। তারপর জাঙ্কুক, ইয়ঞ্জুন, সবিন, আরিম, জিন সবাই মিলে তেকে সবটা বুঝিয়ে বলে, কিন্তু তাও তে বিয়ে করতে একদমই রাজি না। আমি এই উগান্ডার প্রেসিডেন্টকে বিয়ে করতে পারবো না। দেখ সয়াবিন তেলের মাইয়া, বেশি জেদ দেখাস না। জাঙ্কুক বাবার মানে অনেক পছন্দ, বুঝছস? বেশি কথা বলে একটা থাপ্পড় মারবো বলে দিতেছি। আহা ইয়ঞ্জুন, তুমি সারাক্ষণ আমার মেয়েটার সাথে এরকম ব্যবহার করো কেন? দেখো তেমা, জাঙ্কুক বাবা অনেক ভালো, তোমাকে অনেক ভালো রাখবে তেমা। আমাকে কতটা ভালো রাখবে আমি জানি আপু। আমি এই উগান্ডার প্রেসিডেন্টকে বিয়ে করতে পারবো না। তে মা তুই কি হয়েছে? আমার ছেলেটা কি দোষ করছে? আমার মেয়ে মানে মেয়ে বলতেছি ছেলে, আসলে মেয়ের অনেক শখ ছিল বুঝছো। যাই হোক, ছেলে হয়ে গেছে, সেটা বড় কথা না। ছেলে না হলে তোর মতো একটা মেয়েকে পাইতাম না, কিন্তু তুই আগে রাজি হ। আমার ছেলে কি দোষ করছে রে তেমা? আমার ছেলেকে তুই বিয়ে করতে চাইতেছিস না? আমার পোলাটা তোরে কত ভালোবাসে জানিস তেমা? সে ছোট্টবেলা থেকে ভালোবাসে তোর জন্য বিদেশে যায়, পড়াশোনা করছে, এত বছর ধরে মানে বিদেশে ছিল, দেশে ফিরে নাই। আমি কিচ্ছু জানতে চাই না পুপ্পি, আমি তোমার ওই উগান্ডার প্রেসিডেন্টকে বিয়ে করতে পারবো না। আমাকে কি পরিমাণ খাটাইছে তোমার কোনো আইডিয়া আছে পুপ্পি? মানে জিনু কি বলবো তেমা,
শোন, আমার ছেলেটা তোকে অনেক ভালোবাসে, বুঝছিস? আমার ছেলেটাকে ফিরাই দিস না। আমি তো ভাবছিলাম তুইও জাঙ্কুককে ভালোবাসিস। এতদিনে ইউগান্ডার প্রেসিডেন্টটা তোরে প্রেমে ফেলাইছে, সাথে তোরে প্রেগনেন্টও করে দিছে। তুই যেভাবে অজ্ঞান হয়ে পড়ে গেলি, আমি তো সেটাই ভাবছিলাম। এই বন্ধারিম, কোথায় কি বলতে হয় তুমি বুঝো না? ফোন্দা কোথাকার, চলো তুমি চিপাই চলো, রুমে চিপাই চলো, তোমাকে দেখাইতেছি। ফোন্দা কোথাকার কোথায় কি বলতে হয় জানে না। আর এই কথা শুনে জাঙ্কুক আর তে প্রচণ্ড লজ্জা পেয়ে যায়। মানে আম্মু আব্বু মামা আমি আমার না একটা কাজ মনে পড়ে গেল, আমি যাই। হ্যাঁ ভাইয়া, মানে তুমি কোথায় কি করো? একটা কাজ করলে জাঙ্কুক কিভাবে লজ্জা পাইতেছে। আরে অঞ্জনি, আমি তো এটাই ভাবতেছি, আমার এই পোলা আবার লজ্জাও পায়। বাবা। আর তে এইদিকে ব্লাশ করতে করতে হঠাৎ করে বলে ওঠে, তোমরা যতই যাই করো, আমি ওই উগান্ডার প্রেসিডেন্টকে বিয়ে করব না। করবো না মানে করবো না। তো যাই হোক, সবাই মিলে তেকে বোঝাইতে থাকে, কিন্তু তে কিছুতেই রাজি না। অ্যাট লাস্ট রুম থেকে সবাই হতাশার নিঃশ্বাস ফেলে বাইরে বের হয়ে আসে। তারপর জাঙ্কুককে এসে সবাই বলে যে তে কিছুতেই রাজি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে আব্বু আম্মু মামা মামি, চিন্তা করতে হবে না। আমি যখন বলছি ওকে আমি বিয়ে করবো, মানে ওকে আমি বিয়ে করবো। তোমরা বিয়ের আয়োজন করো, কেমন? তো যাই হোক, সবাই মিলে জাঙ্কুকের কথায় সায় দেয় এবং বিয়ের আয়োজন করে ফেলে। আর ওইদিকে জাঙ্কুক রেডি হয়ে শেরওয়ানি টেরওয়ানি পরে তের রুমে তের সাজসজ্জার সব কিছু জিনিসপত্র নিয়ে চলে যায়। এই কি আপনি আপনি আমার রুমে কি করতেছেন? এক্ষুনি বের হন বলতেছি। আর আপনি এরকম বিয়ের সাথে সাজছেন কেন? আমি কিন্তু আপনাকে বিয়ে করবো না বলে দিতেছি। তোমার কথা বলা শেষ হয়েছে? মানে আপনি কি বলতে চাইতেছেন? আমি এটাই বলতে চাইতেছি, তোমার যদি কথা বলা শেষ হয় তাহলে আমি বলবো। চুপ, আর কোনো কথা বলতে হবে না। এই যে বেনারসি, এটা গিয়ে পরে আসো। আমি পারবো না। কেন, শাড়ি পরতে পারো না? হ্যাঁ পারি, কিন্তু আমি আপনাকে বিয়ে করবো না, তাই আমি শাড়িও পরবো, বুঝতে পারছেন? খাটাস কথা, আপনি কি করবো? আপনি আমি আপনাকে বিয়ে করবো? উগান্ডার প্রেসিডেন্ট কথাকার। আচ্ছা, শাড়ি যখন পরতে পারো, যাও গিয়ে শাড়িটা পরে আসো। আমি শাড়ি পরতে পারবো না। ফাইনাল কথা তো? হ্যাঁ ফাইনাল কথা, আমি শাড়ি পরতে পারবো না। ঠিক আছে, তাহলে জামা খোলো। মানে জামা খোলো, তোমাকে ব্লাউজ পেটিকোট পরিয়ে শাড়ি পরাই দিব। তুমি যেহেতু পড়তে পারবে না, তাহলে আমাকে একটু কাজটা করতে হবে, তাই না? যতই হোক, আমার একটা মাত্র বউ বলে কথা। বলে জাঙ্কুক তের দিকে এগোতে থাকে। আমি নিজে পরে নিব, আমাকে শাড়ি দেন। এই বলে তে জাঙ্কুকের হাত থেকে শাড়ি ব্লাউজ পেটিকোট নিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায় রেডি হতে। আর এইদিকে জাঙ্কুক মুখ টিপে টিপে হাসছে। বিয়ে করবে না মানে? তোমার বাবা আমাকে বিয়ে করবে? মানে কি বলি আমি, শ্বশুরাম্পা কেন বিয়ে করতে যাবে? মানে তোমাকে বিয়ে করতেই হবে। তারপর তে শাড়ি পরে বাইরে বের হয়। সো বিউটিফুল। পার্লারের মেয়েরা সবাই চলে আসছে তোমাকে সাজানোর জন্য, এখন তোমাকে সাজতে হবে। শাড়ি পরতে বলছেন, আমি শাড়ি পরছি, আমি আর কিছু করতে পারবো না। তুমি যদি কিছু করতে না পারো, আমার কিছু করার নেই। এরপর আমি জাস্ট একটা কল দেবো, ক্লায়েন্ট রেডি আছে, তোমাকে এসে নিয়ে চলে যাবে, সাথে আমি পেয়ে যাবো আমার 10 কোটি টাকা। তারপরে টাকা দিয়ে আমি বিটিএস কনসার্ট দেখতে চলে যাবো। এখন তুমি ভাবো তুমি কি করবে? আবার ব্ল্যাকমেল করে। এই 15টা দিন ধরে এভাবে ব্ল্যাকমেল করে গেছে, বদমাশ খাটাস লোক একটা, উগান্ডার প্রেসিডেন্ট। ঠিক আছে, সাজবো। গুড। এবার তুমি সুন্দর করে সেজে নিচে চলে আসো, কেমন আমার বউ? তে আর কি করবে, জাঙ্কুকের এই ব্ল্যাকমেলের কারণে তে ভয়ে ভয়ে রেডি হয়ে নিচে চলে আসে। কাজী বিয়ে পড়াতে বসে গেছে। জাঙ্কুক বাবা, তুমি কিম তাইয়াংকে যদি তোমার বউ হিসেবে মেনে নাও, তাহলে 3বার বলো কবুল। কবুল কবুল কবুল। তে মা, তুমি যদি জিয়ন জাঙ্কুকে তোমার স্বামী হিসেবে মেনে নাও, তাহলে 3বার বলে ফেলো কবুল কবুল, মানে 3বার কবুল বলো। আমি ওই উগান্ডার প্রেসিডেন্টকে কোনো স্বামী হিসেবে মানি না, আমি কিচ্ছু বলবো না। ভালো করে বলছি কিন্তু, বলো, না হলে জাস্ট একটা কল করবো। মানে আমার বলছি কল করতে হবে না, আমি বলছি মানে কবুল বকুল 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 4বার বলে দিচ্ছি। হ্যাঁ আমি শুনতে পাইছি তুমি বকুল বলছো, কবুল বলো। আমি বলছি তে আমি কিন্তু সত্যি এবার তোমাকে না বলছি তো, কবুল কবুল কবুল। হ্যাঁ, এবার বিবাহ সম্পূর্ণ হলো। ধরো, ইউগান্ডার প্রেসিডেন্টটা সে প্রথম দিন থেকে আমাকে ব্ল্যাকমেল করেই যাচ্ছে। বিয়েটাও করলো ব্ল্যাকমেল করে, না জানি বাসর রাতে এসে বলে যদি আমার সাথে বাসর না করো, আমি এক্ষুনি একটা কল করবো, ক্লায়েন্ট রেডি আছে, 100 কোটি টাকার বিনিময়ে তোমাকে বিক্রি করে দেবো, তারপর সেই টাকা দিয়ে আমি বিটিএস কনসার্ট দেখতে যাবো। এর কথা শুনে ওখানে উপস্থিত সকলেই হেসে দেয়। টেকুকের বিয়ে শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই স্টোরিটাও শেষ হয়ে গেল। সো এই স্টোরিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। বাই বাই, দেখা হচ্ছে নিউ স্টোরিতে।